বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। গল্পকার মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পের আজ আমাদের চতুর্থ পাঠ, যেখানে আমরা কীর্তন কি বলেছিস বড় খোকা, এখান থেকে শুরু করে সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, এই অংশটুকু দেখে নেব এবং সামগ্রিকভাবে গল্পের মধ্যে যে করুণ রস ধ্বনিত হয়েছে উৎসব নামে এক চরিত্রকে কেন্দ্র করে, এই চরিত্রটি সম্পর্কে, পাশাপাশি এই করুণ রস সম্পর্কে, সমাজের অন্ধকার দিক সম্পর্কে, একদিকে প্রাচুর্য আর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে অন্নহীন বুভুক্ষ মানুষের ঢল, এই বিষয় সম্পর্কে আমরা বিস্তৃতভাবে আলোচনা করে নেব। এই অংশের পূর্বে, অর্থাৎ আজকের পাঠের পূর্বে, চতুর্থ পাঠের পূর্বে আমরা যে অংশটি দেখেছিলাম তৃতীয় পাঠ, তার শেষ অংশ থেকে আজ শুরু করি, যেখানে আমরা দেখলাম বাদা থেকে আসা একটি বুভুক্ষ মানুষ, যদিও নাম ছিল তার উৎসব, কিন্তু জীবন থেকে উৎসবের শেষ আলোটুকু নিঃশেষ হয়েছে মাতলার সফেন ফেনায় উঠে আসা এক ভয়ঙ্কর ঢেউয়ে। সর্বহারা হয়েছেন তিনি, কাছের মানুষগুলোর সঙ্গে সঙ্গে জমিটুকুও গেছে, এমনকি মুখ বন্ধ করা সেই কৌটোটি যেখানে কাগজপত্রটুকু ছিল তাও নিঃশেষ হয়েছে তার। তাই সর্বস্ব হারিয়ে এক স্বপ্নভঙ্গের কাহিনী নিয়ে এক মুঠো ভাত খেতে পাওয়ার আশায় জীবনকে বাঁচিয়ে রাখার তাগিদে উৎসব আবার এসেছিল কলকাতার বুকে। সেখানে নিজেকে বাঁচিয়ে তুলবে, সে ফিরে যাবে তারপর আবার তার গ্রামের বাড়িতে, এই ছিল তার উদ্দেশ্য। কিন্তু কি দেখলাম, বড় বাড়িতে দীর্ঘক্ষণ তাকে দিয়ে কাঠ কাটানো হলো। এক চরম মৃত্যু পথযাত্রী, ডাক্তার কিনা বলে দিয়েছে তার আর কার কোনো বাঁচার ভরসা নেই, সেই মৃত্যু পথযাত্রীকে অহেতুক প্রচেষ্টার মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা, আর এক অন্নহীন বুভুক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এই দ্বিচারিতা আমরা লক্ষ্য করলাম বড় বাড়িতে। নাম বড় বাড়ি হলেও সংকীর্ণতার আবর্তে ঘেরা। তারপর কি দেখলাম, উৎসব সারাদিন কাঠ খাটার পরে ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে দাওয়ায় শুয়েছে মন্দিরের, ঘুমিয়েও পড়েছে এক সময়। কারণ নিধেন কি, হোমযজ্ঞ হলে তারপর খেতে দেওয়া। অনেকক্ষণ ঘুমিয়েছিল সে, দীর্ঘক্ষণ। যখন পায়ের টোকায় তার ঘুম ভাঙল, তখন সে অত্যন্ত ঘাবড়ে গেল। দেখল অসংখ্য মানুষ, রাস্তায় বেশ কয়েকটা গাড়ি, লোকের জটলা, চিৎকার করে কাঁদছে বাড়ির ভিতরে অবস্থান করা নারীরা। এমনকি সেখানে পিসিমা, তিনি বলছেন, তুমি যে 82 যাবে কি জানতো, তোমার যে 98 বছর বাঁচার কথা ছিল। এসব দেখে উৎসবের আর বুঝতে অসুবিধা হয় না কি হলো সেখানে। তিনি শুনতে পান কীর্তন না এলে বেরোনো নেই। বড় পিসিমা খোকাকে উদ্দেশ্য করে বলে, কীর্তন কি বলছিস বড় খোকা, বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাড়ছ কেউ, জোগাড় যন্ত্রের অভাব নেই, খাটের টাকা কে নিয়েছে, বাগবাজারে ফোন করেছো, ফর্দটা দেখে দাও দেখি, খই ফুল ধুতি সব বস্তর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেফটে দাঁড়িয়ে থাকে, কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। উৎসব দেখে কত কিছু হচ্ছে এক মৃতদেহকে নিয়ে, কিন্তু তারা এক মুঠো খেতে দিতে পারেনি তাকে। উৎসবের গ্রামে মানুষ মারা গেলে এত প্রাচুর্য থাকে না। উৎসব তাই অনেক কিছু দেখে, মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে, কথাটিও ঘুরে ফেরে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা এসে কাঁদে, হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার
ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে। তান্ত্রিক বলেছে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে। তখন কি 3 ছেলে হোম ছেড়ে উঠে গিয়েছিল বলেই বুড়ো কর্তা মারা গেছে। সমাজের আরেকটা অন্ধকার দিক প্রতিফলিত হলো, যে অন্ধকার দিকে সঠিক জ্ঞানের বড় অভাব। সমাজ ব্যবস্থা আজও সেদিকে ধাবিত হয় তান্ত্রিকের নিধন খোঁজে। এসব কাজে বিঘ্ন পড়লে রক্ষে আছে। এই কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। আস্তে আস্তে তাতে দুঃখটা ঢেকে যেতে থাকে। ঢেকেও যায় দুঃখ, কিন্তু দুঃখ ঢেকে গেলেও বড় বাড়িতে উৎসবের মনের দুঃখ ঢাকে না। কারণ সে যে অন্নহীন, শোকের কোনো ব্যাপার থাকে না। বাড়ির উনুনই জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি ও দক্ষ সব বাহকের আধা দৌড় দেয়। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘরদোর মুক্ত কর সব। বৌরা যাও না, দাঁড়িয়ে এবার রইলে কেন? সর্বস্ব ফেলে দেওয়ার ব্যবস্থা হলো। এত রান্না, কনক পানি, পদ্ম জালি, মোটা সাপটা, কত সব চাল, ঝিঙে শাল, রামশাল, কত সব চাল, এত রান্না, এত মাছ, সবজির বহর, সব মুহূর্তের মধ্যেই অবলীলায় পথে ঢেলে দেওয়ার অবস্থা সৃষ্টি করলো তারা। কিন্তু উৎসবকে তারা এক মুঠো খেতে দিতে পারেনি। কি প্রকাশ পায় সেখান থেকে? এক ভয়ঙ্কর কৃপণতা প্রকাশ পায়, যে কৃপণতায় বড় বাড়ি শুধু নামেই, মনের মধ্যে সংকীর্ণতার গণ্ডি সম্পূর্ণভাবে অবস্থান করছে। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। উৎসব ভাবছিল মনে মনে যে ওরা পথে ফেলে দেবে, সেই ভাত ও গ্রহণ করবে। ওর যে ভাত চাই, দীর্ঘদিন সে ভাত খায়নি, তাই উৎসবের মাথায় ভাবনা চলছিল। বাসিনী বলে, ধর দেখি দাদা। এই যে ধরি। উৎসব উত্তর দেয়, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে কি করবে। আমাকে দে ভারীটা। ভারীটা মানে যেটা বেশি ভাত আছে। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, নয়তো কুকুরে ছেটাবে, সকালে কাককে ঠোক দেবে বামুন বলে। অর্থাৎ চারিদিকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা তো শোভনীয় নয়। তাই বড় ডেচকিটা আমাকে দিয়ে দাও, আমি অনেক দূরে ফেলে দিয়ে আসি। উদ্দেশ্য একটাই। কি উদ্দেশ্য? সে ওই ভাত খাবে। ওর বড় খিদে পেয়েছে যে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। বাদার ভাত তার হাতে। এখন পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে না, উৎসব হতে দেবে না। বাদার ভাত সে এখন নিজেই খাবে। দাদা, ত্রত্ববাসিনী প্রায় ছুটে আসে, অসুচি বাড়ির ভাত খেতে নি দাদা। অর্থাৎ অসুচি বাড়ির ভাত খেতে হয় না দাদা, খেতে নি। উৎসব তখন দাঁত খিঁচিয়ে খানিকটা বলে, খেতে নি? তুমিও যে বামুন হয়েছ, অর্থাৎ তুমিও ব্রাহ্মণের মতন আচরণ করছো বামুন বাড়িতে থেকে থেকে, খেতে নয় মনে? সে এখন খাবে, ওই ভাত খাবে, বাদার ভাত। যে বাদার ভাত খেয়ে সে বাদাটিকে আবিষ্কার করতে চায়। উৎসবকে উদ্দেশ্য করে আবার বাসিনী বলে, ও দাদা ভাগ্যতা করি, আমি প্রার্থনা করে বলছি ওগুলো খেও না। উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী বুঝতে পারে আর বলে লাভ নেই, তার ক্ষুধা তাকে গ্রাস করেছে, ক্ষুধাকে সে দমাতে পারেনি, তাই এমন আচরণ করছে সে। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়, বসে ও খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। যে ভাতের মধ্যে খুঁজে পায় সে কাছের মানুষগুলোকে, কখনো চন্ননীর মাকে, কখনো চন্ননীকে, তার ছোট ছেলেকে, সবাইকে খুঁজে পায়। আর সেই ভাত খেতে খেতে সে মুখ ডুবিয়ে দিয়ে তার মধ্যে ভাবতে থাকে, বলতে থাকে যে তার মধ্যে বসে তার কাছের মানুষগুলো যেন আজ ভাত খায়। ভাত, শুধু ভাত,
বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আরেকটা বাদা আছে, সে ভাবে মনে মনে এই বাদার ভাত খেলেই সে নিশ্চিত খোঁজ পাবে, সে বাদাটার খোঁজ নিঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি, আরো বেশি করে ভাত খেয়ে নেয় সে। চন্নুনি রে তুইও খা, চন্নুনির মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। আহ এখন জল খাই, জল, তারপর আরো ভাত। তার ভাত খাওয়ায় আজ আর বাধা নেই। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি, ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। আসলে অসংখ্য ভাত খেয়ে, অনেক ভাত খেয়ে সে সেখানেই স্টেশনের উপরে ঘুমিয়ে পড়ে আর স্বপ্ন দেখতে থাকে সে আবার ক্যানিং ফিরে যাচ্ছে, সেখান থেকে দেশগায়ে যাবে, দেশগায়ে গিয়ে আবার নতুন করে ঘর বাঁধবে, স্বপ্ন দেখে বেঁচে থাকার। উৎসব হাড়িটি জাপটে কানায় মাথা ছুঁইয়ে ঘুমিয়ে পড়ে। একটা সময় সব ভাবতে ভাবতে উৎসব ঘুমিয়েই পড়ে। পিতলের ডেচকি চুরির করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখান থেকে ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। আসলে তার ঘুম ভাঙেনি, আসলে তার ঘুম ভাঙেনি। সে বুঝতে পারেনি যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যপূর্ণ এই মানুষের দল হতদরিদ্র মানুষের দুঃখের কথা বোঝে না। তার ঘুম ভাঙেনি যে প্রাচুর্যপূর্ণ মানুষের দল যারা অনেক অনেক পেয়েও প্রশান্তির আনন্দ অনুভব করে না, তাদের কাছ থেকে এক টুকরো অন্ন অন্নহীন বুভুক্ষ মানুষের পেটে যায় না। সে আসলে বোঝেনি, তাই তার ঘুম ভাঙেনি। যখন তার ঘুম ভাঙলো তখন কি হলো, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে এলো। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের, সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। সেই বাদাটা কোথায় থাকে? ওই বড় বাড়িতে, যেখানে অন্নের প্রাচুর্য, অসংখ্য অন্নের প্রাচুর্য, পদ্মজালি, মোটা সাপটা, ঝিঙে শাল, রামশাল, কতই না প্রাচুর্য। কিন্তু উৎসবের মতো মানুষেরা যারা প্রকৃত সেই বাদায় বাস করে, তাদের পেটে এই অন্ন এতটুকু পৌঁছয় না। না পৌঁছানোর কারণ কি? কারণ এই মানুষদের সর্বতোভাবে ঠকিয়ে নিয়ে, এই মানুষদের সর্বতোভাবে ঠকিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নিয়ে তারপর এই ধনীতান্ত্রিক মানুষের দল নিজেদের সর্বস্বকে গ্রহণ করবার চেষ্টা করে তাদের হাত থেকে। আমি যোগ গল্পের কথা বলেছিলাম, আবু ইসহাক রচিত। সেই যোগ গল্পের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম জমিদার সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সেই মানুষগুলোর কথা, যারা গারো পাহাড়ের নিচে সেই জমিদারের মতন হিংস্র ভাবে প্রজাদের সর্বস্ব লুটে নেয়। এখানে তো সেই প্রজাদের সর্বস্ব লুটে নেওয়ার দৃশ্যই প্রতিফলিত হলো। উৎসব নাইয়া এক স্বপ্নভঙ্গের কাহিনী। সে স্বপ্ন ভেঙে গেছে মাতলার ভয়ঙ্কর মাতাল গ্রাসে। সে ভাত খেতে চেয়েছিল, তাই তার কাছের মানুষগুলো হারিয়ে যাওয়ার পরেও সে অনুভব করেছিল তার দেহের মধ্যেই, তার মনের মধ্যেই কাছের মানুষগুলো অবস্থান করছে। তাই ছুটে গিয়েছিল বাসিনীর মনির বাড়িতে, যদি এক মুঠো ভাত খেতে পাওয়া যায়। কিন্তু বোঝেনি, তার সুপ্ত ভাবনা তখনও জেগে ওঠেনি। সমাজের সুপ্ত ভাবনা জেগে থাকলেও তার মধ্যে যে সুপ্ত ভাবনা এতদিন পরে স্টেশনে বসে জাগলো, যখন তাকে মারতে মারতে নিয়ে গেল থানায়, সেই ভাবনাটা তার আগে জাগেনি যে ওখানে গেলেও ওই প্রাচুর্যপূর্ণ মানুষের দল এক মুঠো অন্ন দেবে না, তা তার জাগেনি। তাই কলকাতায় এসেছিল যে সেখানে অন্ন গ্রহণ করবে, আগে পেট ভরে ভাত খাবে, তারপর প্রয়োজনে পারলৌকিক কাজ করবে কাছের মানুষগুলো যারা হারিয়ে গেছে। কিন্তু তাও হয়নি তার। সে স্বর্গসুখ উপলব্ধি করেছিল সেই অন্ন গ্রহণ করে, যে অন্ন বড় বাড়ির মানুষগুলো সমস্ত ফেলে দিতে চেয়েছিল রাস্তার পাশে, তাতেও ত্রুটি থেকে গেল। তাই উৎসবকে পিতলের ডেজকি চুরির অপরাধে ধরে নিয়ে গেল থানায়। উৎসবের আর সেই বাঁধার খোঁজ করা হলো না। সমস্ত গল্পের মধ্যে এভাবেই
এক জীবন যন্ত্রণার কাহিনী আমরা লক্ষ্য করলাম। সে জীবন যন্ত্রণায় ফুটে উঠেছে না পাওয়া, না খাওয়া, অন্নহীন, বস্ত্রহীন, বুভুক্ষ মানুষের অসংখ্য তার একজনের রূপ, যে অসংখ্যের প্রতিনিধি হয়ে ভাত গল্পের মধ্যে নিজেকে প্রতিভাত করেছে। আর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে অসংখ্য সম্পত্তির অধিকারী মানুষের দল, যাদের হাত থেকে এতটুকু অন্ন এই দরিদ্র অন্নহীন বস্ত্রহীন মানুষের কাছে পৌঁছতে বড় কৃপণ হয়ে দানা বাঁধে। সামগ্রিকভাবে ভাত গল্পের সেই রসই আমরা উপলব্ধি করলাম। আমরা এবার এই অংশটি থেকে যে লাইনগুলো যথেষ্ট গুরুত্ব বহন করছে সেগুলো দেখে নেব। যদিও প্রত্যেকটি লাইন থেকে শর্ট প্রশ্ন হতে পারে, এমসিকিউ এসিকিউ টাইপ কোয়েশ্চেন হতে পারে। এসব কাজে বিঘ্নে পড়লে রক্ষে আছে। এই লাইন থেকে প্রশ্ন হতে পারে উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, এটা থেকেও শর্ট প্রশ্ন হতে পারে। ভাত গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে, এটা ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 5 নম্বরের, এটা হতে পারে। তোমরা এগুলো দেখে নিও। আর তার সঙ্গে গল্পের একদিকে প্রকাশ পেয়েছে অন্যের প্রাচুর্য, অন্যদিকে অন্নহীনতা, যে কথাগুলো এতক্ষণ বললাম এবং প্রাসঙ্গিকভাবে প্রত্যেকটি ক্লাসে এই 4টি ক্লাসের মধ্যেই ধারাবাহিকভাবে বলে দিয়েছি, সেগুলো নিয়ে তোমরা এই উত্তরটি লিখতে পারো। যদি তাও মনে হয় জেনে নিতে হবে, বলতে হবে কিছু, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, নিশ্চয়ই উত্তর জানিয়ে দেব। সকলকে ধন্যবাদ, ক্লাসের সঙ্গে জুড়ে থাকো।